আজকে আমি একেবারেই খুবই এক্সস্টেড। কারণ হচ্ছে আজকে সারাদিন প্রচুর কাজের প্রেশার গিয়েছে অফিসে। তো তোমাদের জন্য ভাবলাম যে ভিডিওটা করে ফেলি, কারণ এখন যদি না করি তাহলে এই ভিডিওটা আসলে পরবর্তী যে শিডিউলে দেওয়ার কথা সেই শিডিউলে আসলে আমি দিতে পারবো না। তো এই জন্য চিন্তা করলাম যে ভিডিওটা করে ফেলে, যদিও খুবই টায়ার্ড লাগতেছে। আর যখন এই ভিডিওটা করতেছি তখন পুরোপুরি সামার সিজন, আর জানোই তো সামারে প্রচন্ড গরম এবং মানে খুব বিরক্তিকর একটা সিচুয়েশন। সবসময় তো বলি গুরুত্বপূর্ণ, আজকে গুরুত্বপূর্ণ বলবো না, আজকের টপিকটা হচ্ছে মহা গুরুত্বপূর্ণ টপিক, বিশেষ করে যারা ইংরেজিতে খুবই দরিদ্র। আমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে না যে ইংরেজিতে খুবই দরিদ্র, খুবই গরিব। মানে গরিব বলতে হচ্ছে টাকা পয়সার দিক থেকে গরিব না, মানে ইংরেজি পারে না এরকম গরিব আর কি। ঠিক আছে, নিজেকে গরিব বানিয়ে রাখছে। স্কুল কলেজে থাকতে ঠিকঠাকভাবে ইংরেজি শেখা নাই, এখন তো আইএলটিএস দিতে হবে। আইএলটিএস দিতে গিয়ে তো আইএলটিএস পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। রাইটিং করতে গিয়ে তো রাইটিং পারে না, যেহেতু আমি বলছি রাইটিং এর উপরে তোমাদেরকে ফুল সলিউশন দিয়ে দিব। তো এইরকম যারা গরিব ছাত্র আছো তাদের জন্য আসলে আজকের এই ভিডিও। তোমরা আবার কিছু মনে করো না তোমাদেরকে গরিব বলছি, কারণ হচ্ছে যে তোমরা প্র্যাকটিস করো নাই, তোমরা নিজেদেরকে ডেভেলপ করো নাই। তোমরা গরিব থাকবে না তো আমি গরিব থাকবো? আমি প্র্যাকটিস করছি, আমি পারি। তুমি প্র্যাকটিস করো, তুমিও পারো। বাট প্র্যাকটিসটা কিভাবে করতে হবে এটার জন্য গাইডলাইন আমি ওইভাবে পাই নাই আমি যখন আইএলটিএস প্রিপারেশন নিয়েছিলাম। বাট অ্যাটলিস্ট এখন আমার মতো, আমি তো আছি, আমার মতো আরও অনেক দেশি বিদেশি টিচার আছে যারা ইউটিউবে অনেক ভিডিও মেক করতেছে তোমাদের জন্য। তো আমরা তোমাদেরকে আসলে গরিব আর রাখতে চাই না, তোমাদেরকে চাই তোমরা খুব দ্রুত পয়সাওয়ালা হয়ে যাও। সরি, মানে ইংরেজি রাইটিংয়ে তোমরা ধনী হয়ে যাও। যাক, আসো অতিরিক্ত কথা না বলে তোমাদেরকে মূল প্রসঙ্গে আসলে আমরা চলে আসি। মূল প্রসঙ্গ হচ্ছে যে আজকে তোমাদেরকে তোমাদের রিসোর্স ডেভেলপ করব। তোমরা যখন লিখতে যাও তখন অনেকেই দেখা যায় যে লিখতে পারো না, আসলে কি লিখবে এটা বুঝে উঠতে পারো না। যেহেতু আইএলটিএস রাইটিং টাস্ক 1-এ দেখে দেখে লিখতে হয়, ওইটা একটু সহজ আছে, কিন্তু টাস্ক 2-তে তো দেখে দেখে লেখার বিষয় নাই, নিজের ভিতর থেকে লেখা আসতে হবে। এখন নিজের ভিতর থেকে তো আসে না ভাই কিছু, তাহলে আমি কিভাবে নিজের ভিতর থেকে লিখবো? হ্যাঁ, এই জন্যই আসলে আমি আজকে তোমাদেরকে একটা চেষ্টা করব তোমাদের এই এই যে নিজের ভেতর থেকে আসে না, কিভাবে ভেতর থেকে আনা যায় এই ব্যবস্থাটা করার জন্য। তো দেরি না করে আসো, আজকে 10টা বিষয় শেয়ার করব। এই 10টা বিষয় যদি তুমি ভালো পারো, আশা করি যে তুমি আইএলটিএস রাইটিংয়ের আইডিয়া ডেভেলপমেন্ট নিয়ে অনেকটাই কাজ করতে পারবা, অনেকটা ইমপ্রুভ করতে পারবা। ভিডিওটা একটু লম্বা হইতে পারে, কোনো অংশ স্কিপ না করে একেবারে পরিপূর্ণ সবগুলো পার্ট দেখো। 10টা আইডিয়া শেয়ার করব, আশা করি এই 10টা আইডিয়া তোমার আইএলটিএস রাইটিংয়ের আইডিয়া ডেভেলপমেন্টে অনেকটাই অনেকটাই সাহায্য করবে, রাইট? আচ্ছা, প্রথম যে বিষয়, যে আইডিয়া ডেভেলপমেন্ট জিনিসটা কি? আইডিয়া ডেভেলপমেন্ট হচ্ছে কি এমন একটা বিষয় যে তুমি কি লিখবা এটা যেন তোমার ভেতর থেকে আসে। এখন ভেতর থেকে কিভাবে আসবে? ভেতর থেকে আসতে হইলে আমার ভেতরে কিছু থাকতে হবে। মোস্ট অফ দ্য কেসেস আমাদের ভেতরে আসলে কিছু থাকেই না। কেন থাকে না? কারণ হচ্ছে আমরা ভেতরে কোনো ইনপুট দিই না। ইনপুট কিভাবে দিতে হবে? ইনপুট দিতে হবে হচ্ছে কি রিডিং এর মাধ্যমে। আমরা আসলে রিডিং পড়ি না। বিভিন্ন ধরনের সমসাময়িক টপিক নিয়ে যদি আমরা একটু রিডিং পড়তাম, সেটা ইংরেজিতে না হোক বাংলায়ও যদি পড়তাম, তাইলে মোটামুটি আমার ভিতরে একটা আইডিয়া ডেভেলপ হইতো। কিন্তু আমরা তো আসলে ইংরেজি বাংলা কোনোটাতেই কোনো কিছু পড়তে চাই না। আমরা সারাক্ষণ পড়ি, ফেসবুকে সারাক্ষণ স্ক্রল করতে থাকি, কিন্তু এই স্ক্রলিংটা আসলে হচ্ছে বন্ধু বান্ধবের ওই উল্টাপাল্টা যে নিউজগুলো আছে সেগুলো পড়ি, মেইন যে কাজের কাজ সেটা কিন্তু হয় না। তো তোমাকে আসলে সমসাময়িক, দেশীয়, রাষ্ট্রীয়, অর্থনীতি, বিজ্ঞান এইসব বিষয় নিয়ে পড়তে হবে। এগুলো যদি তুমি না পড়ো তাহলে কিন্তু তোমার ওই ডেভেলপমেন্টটা হবে না যেটা তুমি এক্সপেক্ট করছো। তাহলে তোমার আইডিয়া ডেভেলপমেন্টের যে প্রথম ধাপ সেটা হচ্ছে কি তোমাকে একজন ভালো রিডার হইতে হবে। তুমি এখন থেকেই যদি একটু রিডিং পড়া শুরু করো বিভিন্ন ধরনের টপিক রিলেটেড, তখন টপিকগুলো কোথায় পাবা সেটা আমি আমার এই ভিডিওর শেষে বলবো। তো ওই টপিক রিলেটেড যদি তুমি একটু পড়ো তাহলে তোমার কিন্তু আইডিয়া ডেভেলপমেন্টটা অনেকটাই তৈরি হবে। অর্থাৎ তোমার রিডিং এর মাধ্যমে আইডিয়া ডেভেলপমেন্ট হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা। আর এক্ষেত্রে আমি বলবো যে তুমি বাংলা না পড়ে, যেহেতু এতদিন বাংলা পড়ো নাই, সুতরাং বাংলা না পড়ে এখন যদি সম্ভব হয় তুমি একটু ইংরেজি রিডিং পড়ার চেষ্টা করো। তাতে দুটো লাভ হবে, দুটো না তিনটা লাভ হবে। এক নাম্বার হচ্ছে তোমার রিডিং এর যে ডেভেলপমেন্টটা সেটা হবে, 2 নাম্বার হচ্ছে তোমার আইডিয়া ডেভেলপ হবে, 3 নাম্বার হচ্ছে তোমার ভোকাবুলারি এবং গ্রামার ডেভেলপ করবে। যেই বিষয়ের উপরে তুমি রিডিং পড়তেছো সেই বিষয় রিলেটেড ভোকাবুলারি গুলোও পড়া হয়ে যাবে। লিখতে গেলে ওই শব্দগুলোকে তুমি মেইনলি কাজে লাগিয়ে কিন্তু লিখতে পারবা। এই জন্য তোমার আইডিয়া ডেভেলপমেন্টের যে প্রথম স্টেপ বা প্রথম যে ধাপ সেটা হচ্ছে কি রিডিং পড়া। রিডিং পড়ার মাধ্যমে নিজের ব্যাকগ্রাউন্ড নলেজ তাকে ইমপ্রুভ করা, নিজের লেক্সিক্যাল রিসোর্স বা শব্দ ভান্ডার বাড়ানো এবং গ্রামাটিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো তুমি রিডিং পড়তে পড়তে অনেকটাই অভ্যস্ত হয়ে যাবা। এজন্য আমার প্রথম গাইডটা হচ্ছে তুমি অবশ্যই রিডিং পড়বা তোমার আইডিয়া ডেভেলপ করার জন্য। এর পরেরটাতে আমরা একটু চলে যাই, পরের কি কি আছে সেটা নিয়ে আমরা একটু চিন্তা করি। আসো আইডিয়া ডেভেলপমেন্টের পরের ধাপ স্টেপ 2 নিয়ে আমরা একটু আলোচনা করি। স্টেপ 2-তে হচ্ছে যে কোনো একটা টপিক, আইডিয়া মানে হচ্ছে একটা টপিক, এই টপিককে তোমার কয়েকটা প্রশ্ন করতে হবে। এই প্রশ্নগুলোকে আমরা বলি হচ্ছে কি WH কোয়েশ্চেন। এই WH কোয়েশ্চেনগুলো কি করতে হবে? যেমন কোনো একটা কনটেক্সট বা আইডিয়া মানে হচ্ছে কোনো একটা কনটেক্সট। আচ্ছা, কনটেক্সট জিনিসটা কি? সেটা হচ্ছে যে কোনো একটা সিচুয়েশন, এই সিচুয়েশনের সাথে কি কি জড়িত থাকে
ঘটনাটা কি, কারা কারা ইনভলভ ছিল, কোথায় ঘটনাটা ঘটছে, কখন ঘটনাটা ঘটছে, কেন ঘটছে, যদি এটা না ঘটতো তাহলে কি হইতো, এইটার পসিবল সলিউশন কি কি। আমি যা বলছি সবই কিন্তু প্রশ্ন, একটু খেয়াল করে দেখো। তাহলে আমি ধরলাম যে পলিউশন নিয়ে তুমি লিখতে চাচ্ছ, তাহলে পলিউশন নিয়ে আইডিয়া ডেভেলপ করার ওয়ে কি, পলিউশন জিনিসটা কি, পলিউশনটা কিভাবে হয়, পলিউশন কেন হয়, পলিউশন কোথায় হয়, পলিউশন কোন সময় হয়, এবং এই পলিউশনের প্রবাবল সলিউশন কি। আচ্ছা, এটা যদি পলিউশন না হইতো তাহলে আর কি কি খারাপ হইতো, অথবা এই সলিউশন যদি কাজ না করে তাহলে আর কি কি সলিউশন কাজ করতে পারে। এইভাবে করে তুমি WH কোয়েশ্চেন ওই টপিকে করার মাধ্যমে তোমার আইডিয়া ডেভেলপ করতে পারো। তাহলে তুমি প্রশ্ন করতে পারো হু দিয়ে, ওয়ার্ড দিয়ে, তারপরে ওয়ের দিয়ে, ওয়েন দিয়ে, হোয়াই দিয়ে, হাউ দিয়ে। এরপরে তুমি হোয়াট ইফ নট এভাবে করে প্রশ্ন করতে পারো, হাউ ইফ নট এভাবে করে প্রশ্ন করতে পারো, হোয়াট ইজ দ্য পসিবল সলিউশন এভাবে চিন্তা করতে পারো। তো আসলে একটা জিনিসকে কয়েকটা দিক থেকে যখন তুমি প্রশ্ন করবা, সেই প্রশ্নের যে উত্তরগুলো বেরোবে তাতেই কিন্তু তোমার আইডিয়া ডেভেলপ হয়ে যাবে। এখন কথা হচ্ছে, যদি প্রশ্নের উত্তর তোমার কাছে না থাকে, প্রশ্ন করলাম মানেই তো প্রশ্নের উত্তর খুঁজতে হবে, সো না থাকলে এটা খুঁজে নিতে হবে, সহজ কাজ। খুঁজে নিয়ে সেই প্রশ্নগুলোকে তুমি সলিউশন করার চেষ্টা করো। আর এখনকার সময়ে কিন্তু প্রশ্নের উত্তর খোঁজার জন্য কিন্তু আলাদা কিছু দরকার নেই। তুমি এআই কে প্রশ্ন করলে ও সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোমাকে সব উত্তর দিয়ে দিচ্ছে। গুগলে সার্চ করে যে একবারে কয়েকটা নোট বা পিডিএফ থেকে যে তোমাকে উত্তরগুলো বের করতে হবে এরকমও কোনো প্রয়োজন নাই। তুমি প্রশ্নগুলো সাজিয়ে টপিকটা এআই কে দিয়ে ওকে জিজ্ঞেস করো, ভাই এগুলোর উত্তর আমাকে দাও, ও দেখবা তোমাকে উদাহরণ সহ উত্তর দিয়ে দিচ্ছে। যত ভালো প্রম্পট লিখতে পারবা তত ভালো উত্তর পেয়ে যাবা। ওইটা রিডিং পড়লেই তোমার আইডিয়া ডেভেলপ হয়ে যাবে। তবে হ্যাঁ, এআই দিয়ে কিন্তু লিখতে যাও না, কারণ এআই এর যে লেখা এটা তো তুমি কোথাও শো করতে পারতেছো না, আলটিমেটলি এআই তোমাকে লিখে দিচ্ছে। তাই এআই দেখে কখনো লিখতে যাবা না। এআই থেকে তুমি রিডিং পড়ার জন্য রিসোর্স কালেক্ট করবা, বাট এই রিসোর্সগুলোকে নিজের মাথায় চর্চা করে ব্রেন স্টর্মিং করে করে তুমি তোমার লেখাটা চর্চা করবা। তাহলে এটা ছিল হচ্ছে আইডিয়া ডেভেলপমেন্টের স্টেপ 2। আসো স্টেপ 3-তে আমরা একটু মুভ করি। স্টেপ 3-তে হচ্ছে তুমি তোমার বাংলা আইডিয়াগুলোকে ইংরেজিতে ট্রান্সফর্ম করো। এটা আবার কি করে পসিবল? দেখো, তুমি তো মনে মনে ইংরেজিতে চিন্তা করতে পারছোই না। তাহলে তুমি তোমার মনের ভিতরে 2-3টা পয়েন্ট তৈরি করো একটা টপিকের উপরে। ধরলাম যে পলিউশন নিয়ে তুমি লিখতে চাচ্ছ, অথবা হচ্ছে তুমি ট্রাফিক জ্যাম নিয়ে লিখতে চাচ্ছ। তাহলে ট্রাফিক জ্যাম নিয়ে যদি লিখতে যাও, তাহলে ট্রাফিক জ্যাম রিলেটেড কি কি প্রবলেম বাংলাদেশে হয় সেটা নিয়ে তুমি চিন্তা করতে পারো। যেমন ট্রাফিক জ্যাম কখন হয়, কোন সময়টাতে হয়, সাধারণত মানে কোন সিস্টেমটা ট্রাফিক জ্যামের জন্য দায়ী, কি কি ভেহিকেল আসলে মানে মূলত ট্রাফিক জ্যামের সিচুয়েশনটাকে ক্রিয়েট করে, তারপরে হচ্ছে বা ট্রান্সপোর্টেশন সিস্টেমটা কেমন, তারপরে হচ্ছে যে এটার পসিবল সলিউশন কি কি হইতে পারে। মানে এই জিনিসগুলোকে তুমি বাংলায় চিন্তা করবা, বাংলায় চিন্তা করে বাংলায় ছোট ছোট করে নোট করবা। ধরো নোটগুলোকে তুমি বাংলায় করলা, বাংলায় করে এবার 5টা নোট বের হলো, এই 5টা নোটকে এবার তুমি এটাকে ইংরেজিতে ট্রান্সফর্ম করো। লাইক যে ওকে, ট্রাফিক জ্যাম কেন হয়, সো হোয়াই ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যাম কোথায় হয়, ওয়ার ট্রাফিক জ্যাম। তারপরে তুমি বলতে পারো যে সম্ভাব্য এটার সমাধান কি, সো পসিবল সলিউশন, হোয়াট আর দ্য পসিবল সলিউশনস। এইভাবে করে তুমি প্রথমে তোমার বাংলা একটা আইডিয়া ডেভেলপ করো, তারপরে এটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লেখো, তারপরে এটাকে তুমি ইংরেজিতে ট্রান্সফর্ম করো। তাহলেও কিন্তু তোমার মোটামুটি এই স্টেপটাও যদি তুমি ফলো করো, তোমার কিন্তু আইডিয়া ডেভেলপমেন্টটা অনেকটা ইমপ্রুভ করবে। কারণ ফাইনালি তো তোমার লিখতে গেলে ভাই ভেতর থেকে কিছু বের করতে হবে, ভেতরে কিছু নাই, কিভাবে বের করবা? সো এইভাবে কোশ্চেন করে করে ব্রেনকে মাথা খাটিয়ে খাটিয়ে, আর ব্রেন যখন কোনো কিছু উত্তর পাবে না তখন তুমি তাকে তথ্য দাও, আলটিমেটলি সেই তথ্যকে কাজে লাগিয়ে কিন্তু ঠিকই লিখতে পারবে, রাইট? এই ধাপে বা স্টেপ 4-এ আমি তোমাদেরকে বলবো তুমি কিভাবে একটা প্যারাগ্রাফ ইকুয়াল টু একটা আইডিয়া সিলেক্ট করতে পারো। একটা প্যারাগ্রাফ একটা আইডিয়া কি জিনিস? যেমন ধরো তুমি ছোট একটা প্যারাগ্রাফ লিখলা, মানে লিখতে চাইলা যে ছোট একটা প্যারা লিখলা। এই প্যারাগ্রাফে সাধারণত প্রথম যে সেন্টেন্সটা হয় সেই সেন্টেন্সটাকে বলা হয় টপিক সেন্টেন্স। তাহলে এই টপিক সেন্টেন্সটার সাথে তুমি যদি একটা উদাহরণ দিয়ে দাও, সাথে যদি একটা রিজন দিয়ে দাও, তাহলে দেখবা যে এই টপিক সেন্টেন্সটাই 2-3টা লাইনে লম্বা হয়ে গেছে, তখন কিন্তু এটা একটা প্যারাগ্রাফের আকার ধারণ করবে। অর্থাৎ তোমার কাজ হচ্ছে কি টেনে টেনে চুইংগামের মতো লেখাটাকে বড় করা। মানে বড় করতে হলে কি করতে হবে, সেটা হচ্ছে প্রথমে যেই প্যারাগ্রাফটা তুমি লিখবা সেই প্যারাগ্রাফের উপরে প্রথম একটা লাইন লিখতে হবে। এবার এটার সাথে সাপোর্টিং আরো 2-3টা লাইন লিখতে হবে। এটাকে প্রমাণ দেওয়ার জন্য তোমার একটা এক্সাম্পল লিখতে হবে। সাথে যদি এই ঘটনা, যদি সেটা কোনো একটা ঘটনা হয়ে থাকে বা কোনো একটা সমস্যা হয়ে থাকে, তার পেছনে যদি একটা কারণকে তোমার লিখতে হবে। এগুলোকে যদি তুমি স্টেপ বাই স্টেপ সাজায় লেখো, তাহলে মোটামুটি তুমি আইডিয়াটা অনেকটাই ডেভেলপ করতে পারবা। হ্যাঁ, এর পরের ধাপে আমি তোমাকে দেখাবো যে স্টেপ 5-এ আসলে তুমি কিভাবে সাজিয়ে সাজিয়ে স্টেপ বাই স্টেপ এটাকে তুমি আইডিয়াটাকে গুছিয়ে ফেলতে পারো। ধাপ 5-এ তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে কি তুমি সি ফলো করতে পারো। সি মানে SEE। SEE হচ্ছে গিয়ে এস তে হচ্ছে স্টেটমেন্ট, ই তে হচ্ছে এক্সাম্পল এবং ই তে হচ্ছে এক্সপ্লানেশন। অর্থাৎ তুমি
যেটার উপরে লেখো, ধরো একটা প্যারাগ্রাফ লিখবা, তোমার চিন্তা ভাবনা থাকতে হবে যে এই প্যারাগ্রাফটা যদি তুমি একটু বড় করতে চাও তাহলে এখানে তুমি মোটামুটি 3টা আইডিয়া লিখবা বা 2টা মেইন সেন্টেন্সকে লিখবা। তাহলে প্রথম যে মেইন সেন্টেন্স সেটা প্রথম লাইন লিখলা, তার সাথে এটার একটা উদাহরণ দিলা, এক্সাম্পল। প্রথম যে মেইন লাইনটা এটাকে বলা হয় স্টেটমেন্ট। তাহলে তুমি প্রথম স্টেটমেন্ট 1 লিখলে একটা প্যারাগ্রাফের, তারপরে গিয়ে তুমি হচ্ছে একটা এক্সাম্পল দিলা, এরপরে তুমি এটার একটা এক্সপ্লানেশন বা ব্যাখ্যা দিলা। সেই ব্যাখ্যাটা রিজন হইতে পারে, রেজাল্ট হইতে পারে। রিজন মানে হচ্ছে কি ওইটার কারণটা কি এটা, অথবা তার একটা রেজাল্ট বা ওই স্টেটমেন্টের একটা রেজাল্ট হতে পারে। ঠিক একইভাবে তুমি যদি প্যারাগ্রাফটাকে আরেকটু বড় করতে চাও, আবার আরেকটা স্টেটমেন্ট দিলা, এটা হলো স্টেটমেন্ট 2। এরপরে হচ্ছে কি একটা এক্সাম্পল দিলা, তারপরে একটা এক্সপ্লানেশন দিলা। এক্সপ্লানেশনটা হচ্ছে যেটা বললাম ওয়াই বা হাউ অথবা রেজাল্ট, যে কোনো কিছু হতে পারে। এইভাবে করে তুমি যখন একটা প্যারাগ্রাফ লিখবা, যদি ছোট প্যারাগ্রাফ হয় তাহলে একটা স্টেটমেন্ট, একটা এক্সাম্পল, একটা এক্সপ্লানেশন। যদি বড় প্যারাগ্রাফ করতে চাও তাহলে 2টা স্টেটমেন্ট, 2টা এক্সাম্পল, 2টা এক্সপ্লানেশন। যদি তুমি এটাকে আরো বড় করতে চাও তাহলে 3টা স্টেটমেন্ট, 3টা এক্সাম্পল, 3টা এক্সপ্লানেশন। অবশ্যই প্রত্যেকটা যারা যারা আলাদা মেনটেন করবে, বাট একটা স্টেটমেন্ট শেষ, একটা স্টেটমেন্ট এবং ওই রিলেটেড যে সাপোর্টিং লাইনগুলো সেগুলো শেষ হওয়ার পরে একটা কোহেসিভ ডিভাইস ইউজ করে, যেমন ধরো অন দ্য আদার হ্যান্ড অথবা ইন অ্যাডিশন ইত্যাদি ইত্যাদি যে সকল কোহেসিভ ডিভাইস আছে বা লিঙ্কিং ওয়ার্ড আছে, এটা ব্যবহার করে তুমি আরেকটা স্টেটমেন্টে যাবা। অর্থাৎ এক স্টেটমেন্ট থেকে আরেক স্টেটমেন্টের তথ্যে ট্রান্সফর্ম হওয়ার সময় অবশ্যই তুমি লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করবা, তাহলে দেখবা যে জিনিসটাকে তুমি খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারছো। এখন আসো স্টেপ 6-এ, তুমি যে আইডিয়াটা লিখতে চাচ্ছ সেই আইডিয়া লেখার জন্য তোমার সবচাইতে বড় যে একটা সমস্যা তুমি ফেস করবা সেটা হচ্ছে ভোকাবুলারি, বা আইএলটিএস রাইটিং এর ভাষায় আমরা বলি লেক্সিক্যাল রিসোর্স। তোমার যথেষ্ট পরিমাণে ভোকাবুলারি যদি না থাকে, তোমার মাথার ভিতরে যতই বাংলায় আইডিয়া থাকে এটা কিন্তু ইংরেজিতে তুমি কোনোভাবেই ট্রান্সফর্ম করতে পারবে না। তাহলে বাংলা আইডিয়াটাকে ইংরেজিতে ট্রান্সফর্ম করতে হলে তোমার প্রয়োজন হচ্ছে যথেষ্ট পরিমাণে শব্দ। এখন এই শব্দ তুমি কিভাবে শিখবা? আমি আগেই বলেছি, সেটা হচ্ছে কি আইএলটিএস রাইটিং এর টপিকগুলোকে তুমি একটা লিস্টিং করে সেই টপিক অনুযায়ী ভোকাবুলারি শিখতে পারো। যেমন তুমি এআইকে জিজ্ঞেস করতে পারো যে এনভায়রনমেন্ট রিলেটেড আমাকে কিছু ভোকাবুলারি দাও, গিভ সাম ভোকাবুলারি রিলেটেড টু এনভায়রনমেন্ট। তখন দেখবা যে এআই তোমাকে হচ্ছে কি পলিউশন দিচ্ছে, গ্রিন এনার্জি দিচ্ছে, তারপরে হচ্ছে যে আইস লেভেল দিচ্ছে, সি লেভেল দিচ্ছে, এরকম অনেক ধরনের শব্দ দিচ্ছে, যেই শব্দগুলো আসলে ওই টপিক রিলেটেড। তুমি যদি টেকনোলজি নিয়ে যদি ওকে প্রশ্ন করো যে গিভ মি সাম ওয়ার্ডস অর গিভ মি 50 ওয়ার্ডস রিলেটেড টু টেকনোলজি, তাহলে এই যে প্রযুক্তি নিয়ে যত শব্দ আছে সেই শব্দগুলো দেখবা যে এআই তোমাকে দিয়ে দিচ্ছে। তুমি যদি বলে দাও যে বাংলা মিনিং সহ দাও, তোমাকে বাংলা মিনিং সহ দিয়ে দিবে। সো তুমি চেষ্টা করো টপিক, প্রথমে কতগুলো মেইন টপিক নিয়ে নাও, যেমন এনভায়রনমেন্ট একটা মেইন টপিক, অ্যাক্টিভিটি একটা মেইন টপিক, তারপর হচ্ছে গিয়ে টেকনোলজি একটা মেইন টপিক, এরকম 8-10টা মেইন টপিককে নিয়ে নাও। এই টপিকের আন্ডারে কিন্তু অনেকগুলো সাব টপিক পেয়ে যাবা তুমি। তো এই মেইন টপিক রিলেটেড যে শব্দগুলো আছে এগুলোকে লিস্টিং করে এগুলোকে আগে মুখস্থ করে ফেলো। তাতে কি হবে, এই টপিকটা তোমার যেমন বুঝতে সুবিধা হবে, ঠিক একইভাবে এই টপিকটা দিয়ে কিন্তু তোমার লিখতেও সুবিধা হবে। এজন্য তুমি চেষ্টা করো যে যত বেশি সম্ভব টপিক রিলেটেড ভোকাবুলারি শেখার জন্য, যাতে তুমি তোমার আইডিয়াটাকে, বাংলায় যে আইডিয়াটা ইমপ্রুভ হয়েছে সেটাকে যাতে তুমি ইংরেজিতে ট্রান্সফর্ম করে লিখতে পারো। এর পরের ধাপ মানে স্টেপ 7-এ আসো আমরা একটু ম্যাচিং খেলি, একটু এক পক্ষের সাথে আরেক পক্ষ ম্যাচ করার চেষ্টা করি। আচ্ছা, তুমি একটা জিনিস চিন্তা করো তো, যে তুমি ধরো রিভার নিয়ে বা রিভার পলিউশন বা ওয়াটার পলিউশন নিয়ে তুমি যদি কিছু একটা বলতে চাও, তাহলে তোমার কি কি চলে আসে? ধরো তোমার রিভার পলিউশন চলে আসে, তোমার হচ্ছে যে কিছু কিছু শব্দ আসে, যেমন ওয়াটার হাইজিন আসে, তারপরে হচ্ছে গিয়ে ডাস্টবিন আসে, তারপরে সোয়ারেজ আসে, এরকম অনেকগুলো কিন্তু শব্দ চলে আসে। এই যে এই শব্দগুলোকে ওই টপিক রিলেটেড শব্দের সাথে একটু ম্যাচ করার চেষ্টা করো। যেমন কোনটা কোনটার সাথে যায়, ধরো ট্রাফিক জ্যাম, এটার সাথে যায় হচ্ছে ট্রান্সপোর্ট। তারপরে হচ্ছে যে তোমার এনভায়রনমেন্ট পলিউশনের সাথে যায় হচ্ছে গিয়ে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন। সো এরকম আরো প্রত্যেকটা টপিক, যখন তুমি টপিক চিন্তা করবা ওই টপিকের সাথে রিলেটেড কিছু জিনিসকে তুমি ম্যাচ করার চেষ্টা করবা। এই যে ম্যাচিংটা যখন তুমি করবা, এই ম্যাচিংই তোমাকে নতুন কিছু আইডিয়া দিবে। ঠিক আছে, যখন তুমি কোনো কিছু লিখতে যাবা যে এইটার সাথে রিলেটেড আর কি ব্যাপার হইতে পারে, কি মানে একটা জিনিসকে চারদিক থেকে দেখার চেষ্টা করবা, একদিক থেকে না দেখে চারদিক থেকে দেখার চেষ্টা করবা। তাহলে তুমি কিন্তু আর গরিব থাকবা না, তুমি খুব ধনী হয়ে যাবা, পয়সাওয়ালা হয়ে যাবা। পয়সাওয়ালা বলতে হচ্ছে কি ইংরেজিতে খুব ধনী হয়ে যাবা, ইংরেজিটা খুব ভালো করে বুঝতে পারবা। তো এইটাকে তুমি একটু বোঝার চেষ্টা করবা, তাহলে তুমি একটু ম্যাচিং করার চেষ্টা করবা যে তোমার যে টপিকটা আছে এই টপিকের সাথে কি কি যায়। যেমন টেকনোলজির সাথে কি কি যায়, টেকনোলজির সাথে যায় হচ্ছে গিয়ে আইটি, টেকনোলজির সাথে যায় হচ্ছে গিয়ে মোবাইল ফোন, টেকনোলজির সাথে যায় হচ্ছে ইন্টারনেট। সো এইভাবে তুমি একটু ম্যাচ করার চেষ্টা করবা। ম্যাচ করলে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে তোমার এই ম্যাচিং করার ক্ষমতাটা বাড়বে। ঠিক আছে, এটা তুমি একটু করার চেষ্টা করবা, যেটা তোমার স্টেপ 7-এ আমি আসলে তোমাকে সাজেশন দিতে চাচ্ছিলাম। স্টেপ 8-এ আমি আসলে মূলত স্টেপ 1টাকেই আবার তোমাকে আমি একটু রিক্যাপ করাবো। 1 আমি বলেছিলাম যে তুমি যতটুকু পারো রিডিং পড়ার চেষ্টা করো এবং রিডিং থেকে তোমার একটা ভোকাবুলারি ডেভেলপ করার চেষ্টা করো। ভোকাবুলারি সহ আইডিয়া আরো অনেক কিছু ডেভেলপ হতে পারে, কিন্তু এখনো আমি ঠিক
স্টেপ 8-এ গিয়ে তোমাকে রিডিংই পড়তে বলছি, কিন্তু এই রিডিংটা নট লাইক যে জেনারেল রিডিং। তোমার যেহেতু আইএলটিএস এ কতগুলো স্পেসিফিক টপিকের উপরে মূলত হচ্ছে কোয়েশ্চেনগুলো হয়ে থাকে, বিশেষ করে ক্লাস 2-তে। সো তুমি ওই রিলেটেড যে শব্দ, ওই রিলেটেড যে টপিকগুলো আছে, সেই টপিকের উপরে যদি কোনো মডেল অ্যান্সার থাকে সেগুলো একটু পড়ার চেষ্টা করো। অর্থাৎ তুমি রাইটিং টাস্ক 2-এর ধরো টেকনোলজি রিলেটেড যদি অনেকগুলো টপিক পাও, মাক্কারে সাধারণত এইভাবে লিস্টিং করা থাকে, বা আরও যে বইগুলো আছে সেগুলো তুমি ট্রাই করতে পারো। আচ্ছা, কোনো বই যদি না থাকে এআইকে প্রশ্ন করবা যে ভাই আমার আইএলটিএস রাইটিংয়ের এনভায়রনমেন্ট রিলেটেড 10টা কোয়েশ্চেন দাও, তারপরে এগুলোর মডেল অ্যান্সার দাও। দেখবাও তোমার 10টা কোয়েশ্চেন এবং 10টা কোয়েশ্চেনের মডেল অ্যান্সার দিয়ে দিবে। মডেল অ্যান্সারে তুমি ইভেন আরও প্রম্পটে স্পেসিফিক করে দিতে পারো যে তুমি আমাকে 6 থেকে 7 ব্যান্ড স্কোর ক্যারি করে এরকম দাও। এখন একটা ব্যাপার, সেটা হচ্ছে কি তুমি বলতে পারো যে স্যার আমি 9 যদি ক্যারি করে এরকম অ্যান্সারই পেলে সমস্যা কি? কোনো সমস্যা নেই, কিন্তু তোমার রেঞ্জ আগে বুঝতে হবে। তোমার রেঞ্জ যদি থাকে হচ্ছে গিয়ে 4 বা 5, তুমি ভাই 9 অ্যান্সার পরে এটার কোনো কুল কিনারা করতে পারবে না। তোমার রেঞ্জ যদি থাকে 4 বা 5, তোমাকে পড়তে হবে হচ্ছে গিয়ে 5 বা 6 বা 6 বা 7 সর্বোচ্চ, এর চেয়ে বেশি না। এরপরে যখন তুমি যাবা তখন ওইটা আর তোমার মাথার উপর দিয়ে, মানে মাথার 100 হাত উপর দিয়ে চলে যাবে, মাথার ভেতরে আর ঢুকবে না। এজন্য তোমার রেঞ্জের কাছাকাছি যেই জিনিসটাতে অ্যাটলিস্ট তোমার তুমি যেন 50-60% ধরতে পারো এরকম অ্যান্সার তোমাকে পড়তে হবে। তুমি একেবারেই ধরতে পারছো না এরকম অ্যান্সার তোমার পড়ে কিন্তু খুব একটা লাভ নেই। আমরা সবাই স্বপ্ন দেখি যে 9 পাবো, কিন্তু বাস্তবতা তো হচ্ছে গিয়ে পরীক্ষা দিতে গেলে 5ও আসে না। তাই আমি বলবো যে তুমি এই স্টেপ 8-এ এসে অবশ্যই রিডিং পড়বা, তবে তুমি অবশ্যই মডেল অ্যান্সার পড়বা। যত বেশি মডেল অ্যান্সার পড়বা তত তোমার ওই টপিক রিলেটেড আইডিয়া ডেভেলপ হবে, ওই রিলেটেড শব্দগুলো জানবা, এবং অন্যরা কিভাবে এই মডেল অ্যান্সারগুলো লিখেছে সেটা সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে যাবা। এত টায়ার্ড থাকার পরও আমি মোটামুটি অনেক লম্বা ভিডিও তোমাদের জন্য করে ফেলেছি। জানি না ভিডিও এডিটরের হয়তো খুব কষ্ট হয়ে যাবে আসলে এটা এডিট করতে। তো আমি এখন তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে ডিসকাশন। স্টেপ 9-এ তোমরা যেটা করবে সেটা হচ্ছে ডিসকাশন করবা। মাথায় রাখবা, আড্ডা মারলে কিন্তু সেখান থেকে অনেক বুদ্ধি বের হয়। সো তুমি টপিক নিয়ে আড্ডা মারার চেষ্টা করো। কাদের সাথে? বন্ধুদের সাথে না, কারণ তোমার বন্ধুরা তো আইএলটিএস প্রিপারেশন নিচ্ছে না। তুমি আপাতত আইএলটিএস প্রিপারেশন চলাকালীন সময়ে সেই ব্যক্তিদেরকে বন্ধু বানায় ফেলো যারা আইএলটিএস প্রিপারেশন নিচ্ছে, তাদের সাথে টপিক নিয়ে আলোচনা করো। আচ্ছা চলো তো আমরা আজকে একটু এনভায়রনমেন্ট নিয়ে কথা বলি। চলো তো আজকে আরেকদিন বললা যে চলো আজকে আমরা একটু টেকনোলজি নিয়ে কথা বলি, যে টেকনোলজি সম্পর্কে একটু ডিসকাশন করি। যত বেশি ডিসকাশন তত বেশি ব্রেন স্টর্মিং, তত তোমার মাথার ব্যাকগ্রাউন্ড নলেজটাকে বারবার রিকল করা, ডাকা, যে আরে ভাই আসো, আমার মাথায় তো ছিল কিছু, আমি তো এগুলো সম্পর্কে জানি কিছু, সেগুলোকে বারবার রিকল করা। এইটার সাথে এবার কি জানি না সেটাও ফাইন্ড আউট হয়ে যাবে, যেটা জানি না সেটাকে আবার নতুন করে শিখতে হবে, জানতে হবে। তাহলে পেয়ার ডিসকাশন কিংবা হচ্ছে গ্রুপ ডিসকাশন এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি সম্ভব হয় অ্যাটলিস্ট প্রতিদিন আইএলটিএস রাইটিং নিয়ে আধা ঘন্টা আড্ডা মারার চেষ্টা করো। আড্ডাটা অবশ্যই হইতে হবে ফ্রুটফুল আড্ডা। আইএলটিএস এর মধ্যে আবার ফেসবুক ঢুকাই দিও না, গার্লফ্রেন্ড ঢুকাই দিও না। সো ফ্রুটফুল একটা আড্ডা মারার চেষ্টা করো, এবং সেই আড্ডাটা যেন আইএলটিএস এর টপিক রিলেটেড হয়, একটা কোয়েশ্চেন রিলেটেড হয়, সেটা নিয়ে ডিসকাশন করো। দেখবা ডিসকাশন থেকে ওর 3জন মিলে যদি ডিসকাশন করে, এর মাথা থেকে কিছু, এর মাথা থেকে কিছু, তোমার মাথা থেকে কিছু, 3টা মিলিয়ে এমন একটা খিচুড়ি হয়ে যাবে, খুবই টেস্টি একটা খিচুড়ি ভাই, খেতে খুব স্বাদ লাগবে, আইএলটিএস ভালো স্কোর পাবা। ভিডিওর একবারে শেষ প্রান্তে চলে আসছি, আল্লাহ বাঁচাইছে। যাই হোক, আমরা এবার মানে একেবারে লাস্ট বিষয় নিয়ে কথা বলি। সেটা হচ্ছে যে শোনো, লেখালেখি শিখতে চাও তো, আইএলটিএস রাইটিংয়ে ভালো করতে চাও, কাগজ আর কলমের সাথে একটা সম্পর্ক তৈরি করতে হবে, তাদেরকে মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানায় ফেলতে হবে। সো তুমি যতগুলো জিনিস শিখবা ততগুলো জিনিসকে তুমি নোট করার চেষ্টা করো। যত ভালো নোট করবা তত তোমার আইএলটিএস রাইটিংয়ে আইডিয়া ডেভেলপ হবে। ধরো তুমি একটা নতুন টপিক পেয়ে গেলে, এটার উপরে 2-3টা নোট নিয়ে নাও, আবার একটা টপিক পেলে 2-3টা নোট নিয়ে নাও, আবার একটা টপিক পেলে 2-3টা নোট। এভাবে একটা ডায়েরি মেনটেন করো, একটা নোটবুক মেনটেন করো। এই নোটবুকের মধ্যে তোমার অন্ততপক্ষে 10টা আইডিয়ার দিকে, 10টা টপিকের দিকে যখন তাকাবা, তার নিচে যখন রিলেটেড আরও 10টা নোট পাবা, তখন তোমার মাথা ব্রেন এমনি খোলা শুরু করবে। ভাই ব্রেনকে খোলার জন্য ব্রেনের ভিতরে কিছু দিতে হবে, ব্রেনকে একটু এক্সারসাইজ করাইতে হবে। হ্যাঁ, ব্রেন এক্সারসাইজ করতে চায় না, কারণ ব্রেন হচ্ছে পৃথিবীর সবচেয়ে অলস জিনিস, বাট তোমাকে এটা করাইতে হবে। আর করাইতে পারলেই কিন্তু উড়াল দিতে পারবা আকাশে, না করাইতে পারলে কিন্তু আকাশে উড়াল দিতে পারবে না। তাই সব সময় খেয়াল রাখবা তোমার ব্রেনটা যেন স্টর্মিং এর উপরে থাকে। যত বেশি স্টর্মিং করবা, টায়ার্ড লাগবে, বেশি বেশি করে পানি খাবা। ব্রেনের মূল উপাদান কিন্তু পানি, যত পানি খাবা তত ব্রেন কুল হয়ে যাবে, রাইট? তো ব্রেনকে কুল করতে হলে বেশি বেশি করে ওয়াটার খাইতে হবে। আবার কোল্ড ওয়াটার না, কোল্ড ওয়াটার অনেকের গলার, যেমন আমার ঠান্ডা লেগে যায়। সো নর্মাল পানি খাও, কিন্তু বেশি বেশি করে খাও। আর অবশ্যই ব্রেন স্টর্ম করো। যত বেশি ব্রেন স্টর্ম করবা, যত বেশি নোট টেক করবা, যত বেশি টপিক নিয়ে রিসার্চ করবা, তত তোমার আইডিয়া ডেভেলপ হবে। যত আইডিয়া ডেভেলপ হবে তত তোমার লেখার কোরাদরি হবে। লিখতে পারলে ভাই মার্ক না দিয়ে কোনো উপায় নেই, লিখতে না পারলে কেউ মার্ক দিবে না, খালি খাতায় কেউ কখনো মার্ক দেয় না। ভালো করে লেখা শিখো, আইডিয়া ডেভেলপ করো, এই 10টা আইডিয়াকে একের পর এক ভালো করে বোঝার চেষ্টা করো। আমি যখন আইডিয়াগুলো বলেছি, নিশ্চয়ই তুমি স্ক্রিনের প্রত্যেকটা আইডিয়ার লেখা দেখতে পেয়েছো। দরকার হলে পজ দিয়ে ভিডিওটা ওই জায়গাগুলোতে নোট করো। নোট করে
তুমি এই সমস্ত আইডিয়াগুলোতে একটা একটা করে স্টেপ করে নাও, সেগুলোকে ইউজ করার চেষ্টা করো। অবশ্যই তুমি আইএলটিএস রাইটিংয়ে ভালো করবা। টুকটাক তারপরে কিছু কাজ করতে হবে, কিছু ভুলভ্রান্তি হবে, টেন্সে ভুল হবে, গ্রামার ভুল হবে, স্পেলিং হবে, এগুলো লিখতে লিখতে না ঠিক হয়ে যায় আসলে। বেশি দিন ভুল থাকে না। বাট আগে মাথাকে খোলাও, মাথার ভেতর থেকে তার মশলাগুলোকে বের করে সেগুলোকে এক্সপ্রেস করার চেষ্টা করো। ওকে, সো আর কথা বলবো না, অনেক কষ্ট করে ভিডিওটা করছি তোমাদের জন্য। যদি ভালো লাগে কি করবা জানো তো, শেয়ার করে দাও বেশি বেশি করে, তাতে ভিডিওটা রিচ হইলে আমার কাছে একটু ভালো লাগবে বেশি। আর অবশ্যই কমেন্টে লেখার চেষ্টা করবা তোমরা এই ভিডিও থেকে কি কি শিখতে পেরেছো। যদি সম্ভব হয় আমি যে 10টা আইডিয়ার কথা বলেছি, এখন থেকেই কমেন্টের মাধ্যমে নোট টেকিং শুরু করে দাও। কমেন্টে লিখে ফেলো এই 10টা আইডিয়া কি কি বলেছি, সেটা নিয়ে এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও। আর যদি কোনো কোয়েশ্চেন বা কোয়েরি থাকে সেটাও কমেন্টে লিখতে পারো, আমি চেষ্টা করবো এটার উপরে আরো ভিডিও মেক করার জন্য। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, আমার জন্য একটু দোয়া করো। আসসালামু আলাইকুম।